আমরা পর্যায় সারণী সম্পর্কিত যা কিছু পড়েছি সমস্ত কিন্তু একটি গল্পের মতো। মৌলগুলিকে সাজানোর চেষ্টা চলছিল এবং সেই সাজানোর জন্য প্রথম বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র দিয়ে মৌলগুলিকে সাজিয়েছিল। এরপর নিউল্যান্ড তার অষ্টক সূত্র দিয়ে মৌলগুলিকে সাজিয়েছিল। তারপর মেন্ডেলিভ তার পর্যায় সূত্র দিয়ে মৌলগুলিকে সাজিয়েছিল এবং তিনি একটি পর্যায় সূত্র দিয়ে একটি ছক তৈরি করেছিলেন, যে ছকটির নাম হচ্ছে পর্যায় সারণী। এই ছকটির এই যে অনুভূমিক সারিগুলিকে বলা হয় পর্যায় এবং উল্লম্ব সারিগুলিকে বলা হয় শ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী, যদিও আদি পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল, কেননা এই শ্রেণীটি তখনও ছিল না, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলি তখনও কিন্তু আবিষ্কৃত হয়নি। পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল, এটার নাম দেওয়া হয়েছিল 9 নম্বর শ্রেণী। আবার তারপরে এই 9 নম্বর শ্রেণীটাকে পরিবর্তন করে 0 শ্রেণী করা হয়েছে। কেন 0 শ্রেণী? তার কারণ হচ্ছে এখানে যে মৌলগুলি আছে যেগুলি হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এই মৌলগুলি অন্য কোনো মৌলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, এদের যোজ্যতা 0, তাই এদেরকে 0 শ্রেণীতে রাখা হয়েছে। এবার দেখো মেন্ডেলিভ যা করলো, এটা করার পর তিনি পর্যায় সারণী দিলেন, কিন্তু তাতেও পর্যায় সারণীতে কিছু অসুবিধা ছিল। কিভাবে কি অসুবিধাগুলি ছিল এবং কীরকম করে সাজিয়েছিল একটু দেখা যাক কীরকমভাবে সাজানো ছিল। প্রথম কথা দেখো, এখানে যে মৌলগুলি দেখো 1 নম্বর পর্যায় এবং 2 নম্বর পর্যায়ের যে মৌলগুলি দেখো, আমি একটু এই যে ঘর করা আছে, ঘরের বাঁ দিকটা করে লিখেছি, দেখো বাঁ দিক করে লেখা আছে। 1 নম্বরটা বাঁ দিক করে লেখা আছে, 2 নম্বরটাও বাঁ দিক করে রাখা আছে। কিন্তু দেখো 3 নম্বর থেকে 3 নম্বর যখনই শ্রেণী তখন দেখো ডান দিকে লেখা আছে মৌলগুলি, দেখো এই ঘরের ডান দিকে লেখা আছে, এই ঘরের ডান দিকে ডান দিক। এইটাতে 0 শ্রেণীতে কিন্তু কোনো বাঁ দিক ডান দিক নেই, এখানে একদম মাঝে মাঝে লেখা আছে। ওকে, আবার এই 8 নম্বর শ্রেণীতে দেখো একসঙ্গে 3টি মৌল আছে, এই লোহা, কোবাল্ট, নিকেল, যেগুলিকে চুম্বক আকর্ষণ করে। চুম্বক দেখবে লোহা, নিকেল, কোবাল্ট এদেরকে আকর্ষণ করে, তা সেই চৌম্বক পদার্থগুলি এখানে রাখা আছে। এইবার এটা করার পর এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীকে একটু সংশোধিত করা হলো এবং সংশোধিত রূপ দেওয়া হলো, এবং যেটাকে আমরা বলছি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এবার কি করা হলো একটু ভালো করে দেখো। প্রথম কথা কি করা হলো না, প্রত্যেকটি শ্রেণীকে 2টো ভাগে ভাগ করে দেওয়া হলো, এইভাবে 2টো ভাগ। এটা তাহলে যেটা ছিল 1 নম্বর শ্রেণী তার 2টি ভাগ হয়ে গেল, যেটা 2 নম্বর শ্রেণী ছিল তারও 2টি ভাগ। কেননা আমি যে বললাম ওই যে বাঁ দিক ডান দিক করে রাখা আছে মৌলগুলিকে, এই বাঁ দিক ডান দিক করে রাখার জন্য প্রত্যেকটি শ্রেণীকে আমরা 2টি করে কি করলাম বলো তো, ভাগ করলাম। এই পরবর্তীকালে 2টি করে ভাগ হয়ে গেল প্রত্যেকটি শ্রেণী। এই 7 নম্বর পর্যন্ত 2টি করে ভাগ হলো। এবারে 8 নম্বর শ্রেণীটা দেখবে অনেকটা চওড়া ছিল, কেননা এখানে 3টি মৌল একসঙ্গে ছিল, তাই এটাকে এই 3টি মৌলের জন্য এই শ্রেণীটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হলো। এই দেখো 3 ভাগে ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। 0 শ্রেণীটাকে কোনো ভাগ করা হলো না। এবার কি করা হলো, এদের শ্রেণীগুলি যতগুলি শ্রেণী হলো, কতগুলি হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। এটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এটা খেয়াল রাখবে, আধুনিক এবং দীর্ঘ পর্যায় সারণী। আগের গেলা আমাদের ছিল শুধু পর্যায় সারণী বা মেন্ডেলিফের পর্যায় সারণী। এইবারে দেখো এখানে যে মৌলগুলিকে আমরা রেখেছি, মৌলগুলা কোন মৌলটা কোন শ্রেণীতে গেল, কিভাবে শ্রেণীর নামকরণ হলো সেটা একটু দেখা যায়। দেখো যেটা 1 নাম্বার ছিল, সেই 1 নাম্বারের যে প্রথমটা, এই প্রথমটাকে 1 নাম্বারেই রাখা হলো, অর্থাৎ বাঁ দিকটা একই থাকলো। 2 নম্বরের বাঁ দিকটা থাকলো 2, 3 নম্বরের বাঁ দিকে 3, 4 নম্বরের বাঁ দিকে 4, 5 নম্বরের বাঁ দিকটা 5, এই যে 5 নম্বর শ্রেণীটা বাঁ দিকটা থাকলো 5, 6 নম্বরের বাঁ দিকটা 6, 7 নম্বরের বাঁ দিকটা 7, 8 নম্বরটা করা হলো 8, 9, 10, 3টা ভাগ। বোঝা গেল? এইবার এই যে আছে 1 নাম্বার পর্যায়ের এই যে পরেরটা, এই পরেরটার নামকরণ কেমন? পরেরটার নামকরণ হচ্ছে দেখো, ওটা 10 হলো তো, এবার এটা হয়ে গেল 11। ওকে, এটা
2 নম্বরটা, 2 নম্বরের যে ডান দিকেরটা সেটা 12, 3 নম্বরের ডান দিকেরটা 13, 4 নম্বরের ডান দিকেরটা 14, 5 নম্বরের ডান দিকেরটা 15, 6 নম্বরের ডান দিকেরটা 16, 7 নম্বরের ডান দিকেরটা 17, আর শেষ যে শ্রেণীটা যেটাকে শূন্য শ্রেণী ছিল, প্রথমে 9 নম্বর তারপরে 0, এইটাকে শেষ পর্যন্ত করা হলো 18 নম্বর শ্রেণী। ওকে, তাহলে কটি পর্যায় হলো? দেখো পর্যায় কিন্তু 7টা, 7টি পর্যায়, এই যে 1 2 3 4 5, কিন্তু শ্রেণী বেড়ে হয়ে গেল 18টি। তাহলে 18টি শ্রেণী, এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এবার দেখো এটা অনুযায়ী মৌলগুলা কোথায় কোথায় গেল একটু দেখা যাক। আমি বিভিন্ন শ্রেণীর যে মৌলগুলা, সেই মৌলগুলা সম্পর্কে আমি এখানে একটু একটু করে বলবো। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলি। 1 নম্বর শ্রেণীটা অর্থাৎ বাঁ দিকের যেগুলি আছে 1 নম্বর শ্রেণী, 1 নম্বর শ্রেণী। এখন দেখো এই 1 নম্বর শ্রেণীতে কারা আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদেরকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে 1 নম্বর শ্রেণীতে আছে ক্ষার ধাতু। হাইড্রোজেন কিন্তু বাদ দিয়ে, হাইড্রোজেন ক্ষার ধাতু নয়। তাহলে কারা কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলি হলো ক্ষার ধাতু। কারণ এরা ক্ষার উৎপন্ন করতে পারে, এদের অক্সাইডগুলি ক্ষারীয়। যদি দুটি ধর্ম বলে ক্ষার ধাতু সম্পর্কে তুমি লিখতে পারবে যে এদের অক্সাইডগুলি ক্ষারীয় এবং এরা ক্ষার উৎপন্ন করতে পারে, অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়ায় এরা ক্ষার উৎপন্ন করে। বোঝা গেল? এবার আসছি একের পরে 2 সম্পর্কে। আমাদের এবারে বলতে হবে 2 নম্বরটা। দেখি 2 নম্বর শ্রেণীতে কি আছে, আমাদের যেগুলো লাগবে আমি সেগুলি বলে দিচ্ছি। 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলি অর্থাৎ এগুলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার এই ক্ষারীয় মৃত্তিকায় ধাতুতে কে কে আছে? আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওকে, এরাও কিন্তু ক্ষার উৎপন্ন করতে পারে এবং এদেরও অক্সাইডগুলি হয় ক্ষারীয়। ওকে, এবং এরা মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের অক্সাইডগুলি মাটির মধ্যে প্রকৃতিতে পাওয়া যায়। এইবারে আমি যে মৌলগুলির দিকে যাব সেটা হচ্ছে 17 নম্বরে আমি চলে যাব। 17 নম্বর শ্রেণী। তাহলে আমি চলে গেলাম কোথায়? 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। আমার আগেও বলা আছে যে এদেরকে হ্যালোজেন বলা হয়। কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটি। ওকে, এবার এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখবে যে এই 17 নম্বর শ্রেণীরা হ্যালোজেন, কারণ এরা হ্যালোজেন মানে সামুদ্রিক লবণ, এরা সামুদ্রিক লবণ উৎপন্ন করতে পারে, তাই তো? এবং এদের ধর্ম তুমি অনেক বলতে পারবে যে এদের যোজ্যতা 1 আছে, এরা সাধারণত গ্যাসীয়, এরকম কিছু অনেক ধর্মই বলা যায়। তা এই যে এটা এর মধ্যে যে এই শ্রেণীটা যেটা 17 নম্বর শ্রেণী, এটার কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কীরকম না, এখানে দেখো ফ্লোরিন আর ক্লোরিন এই দুটি কিন্তু গ্যাসীয় পদার্থ, এই দুটি গ্যাস। আবার তুমি যদি ব্রোমিনে যাও, এই যে ব্রোমিন, এটা কিন্তু একটা তরল পদার্থ, লাল বর্ণের তরল পদার্থ হচ্ছে ব্রোমিন। আবার তুমি যদি আয়োডিন বা অ্যাস্টাটিনে যাও, তাহলে সেক্ষেত্রে এই পদার্থগুলো হচ্ছে কি বলো তো, কঠিন। অর্থাৎ এটা এমন একটা শ্রেণী, এখানে গ্যাসীয় পদার্থ আছে, 17 নম্বর শ্রেণী গ্যাসীয় পদার্থ আছে, তরল পদার্থ আছে ব্রোমিন, কঠিন পদার্থ আছে আয়োডিন বা অ্যাস্টাটিন। তাহলে এখানে 3টি অবস্থার বা 3 রকমেরই পদার্থ আছে, কঠিনও আছে, তরলও আছে,
আবার গ্যাসীয় আছে, তাই এই শ্রেণীটার ইম্পর্ট্যান্ট একটু বেশি। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 18 নাম্বার শ্রেণী। এবার আমরা যাব 18 নাম্বার শ্রেণী। 18 নাম্বার শ্রেণী, দেখো 18 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কি বলে আমরা জানি, এদেরকে বলে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, কারণ এরা কারোর সঙ্গে কোনো বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, নোবেল গ্যাস। আচ্ছা, এখানে কে কে আছে একটু দেখা যাক। এখানে আছে দেখো হিলিয়াম, এখানে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই মৌলগুলি ওই 18 নম্বর শ্রেণীতে আছে। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, কারণ এরা অন্য কোনো মৌলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। তাহলে এটা হলো। এইবারে তোমাকে যদি বলে, আমি বলবো একটু এই শ্রেণীটা, অর্থাৎ 12 নাম্বার শ্রেণীটা। কেন বলবো, আমি প্রথমে যেগুলির ইম্পর্ট্যান্ট বেশি আমি সেগুলিকে লিখে দিয়েছি। এইবারে মোটামুটি যেগুলির ইম্পর্ট্যান্ট খুব একটি নেই সেগুলিকে আমি একটু একটু করে বলছি। 12 নাম্বার শ্রেণী কি আছে দেখো তো, কপার, এজি, কপার মানে তামা, এজি আর্জেন্টাম অর্থাৎ রূপা, সিলভার সোনা, তাই তো। তাহলে এই 3টি মৌল আছে। এগুলিকে কি মৌল বলে, এগুলিকে বলে মুদ্রা ধাতু। কেন না, এদের দ্বারা প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো, তামার মুদ্রা অথবা রূপার মুদ্রা অথবা সোনার মুদ্রা। তাহলে মুদ্রা ধাতুতে কে কে আছে, তামা আছে, রূপা আছে, সোনা আছে। বোঝা গেল। এইবার আরেকটি যেটা পড়ব সেটা হচ্ছে সন্ধিগত মৌল। এবার যেটা পড়ব সেটা হচ্ছে সন্ধিগত মৌল। কাকে বলে না, সন্ধিগত মৌল হচ্ছে এরা সন্ধি তৈরি করতে পারে। কীরকম না, এখানে দেখো যে এই যে 1 নাম্বার 2 নাম্বারে এগুলি দেখো ধাতু, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবই ধাতু। কেননা এরা ক্ষার ধাতু, এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার দেখো এই দিকে যখন আমরা আসছি, এই যে নাইট্রোজেন, ফসফরাস, এই যে 15 নম্বর বা এই যে 13 নম্বরের পর থেকে এদিকের যে মৌলগুলি, এই মৌলগুলি কিন্তু অধাতু। অর্থাৎ এখানে 3 থেকে 13 নম্বর শ্রেণীর যে মৌলগুলি বা 3 থেকে 13 নম্বর শ্রেণীর যে মৌল, এই মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। কেননা এই 3 নম্বরের শ্রেণীর আগে যে 1 নাম্বার 2 নম্বর এগুলিতে ধাতু বসবাস করে, অর্থাৎ কঠিন পদার্থ, আর তারপরে 13 নম্বরের পরে এগুলি গ্যাসীয় পদার্থ, অধাতু। তাহলে এই মাঝখানে 3 আর 13 মাঝখানে মৌলগুলি কি করে, এই মৌলগুলি 3 আর 13 মাঝখানে থেকে এরা এই ধাতু বা কঠিন পদার্থ আর এদিকে অধাতু, এই দুটির মধ্যে কিন্তু সন্ধি তৈরি করে। অর্থাৎ দুটির মাঝখানে অবস্থিত হয়ে দুটির মধ্যে সন্ধি তৈরি করে অথবা দুটির মধ্যে সমতা বজায় রাখে, যে কারণে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। তো এই মৌলগুলির ধর্ম আমাদেরকে যদি বলা হয় যে সন্ধিগত মৌলের ধর্ম কি, ধর্ম হচ্ছে এই সন্ধিগত মৌল 3 থেকে 13 এগুলি সকলেই কিন্তু ধাতু, এটা একটা ধর্ম। দ্বিতীয় ধর্ম হচ্ছে যে এরা রঙিন যৌগ বা রঙিন জটিল যৌগ তৈরি করতে পারে, রঙিন জটিল যৌগ তৈরি করতে পারে, এটা এদের ধর্ম। ঠিক তো। আর একটা ধর্ম বলা যায় একাধিক যোজ্যতা দেখা যায়, এদের অনেকগুলি যোজ্যতা দেখা যায়। তাহলে এই অনেকগুলি ধর্ম আছে সন্ধিগত মৌলের, তাই এদেরকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। বোঝা গেল তো। তাহলে আমরা আজকে যেগুলি পড়লাম এগুলি একটু ভালো করে দেখে নেবে যে কোন জায়গায় কোন মৌলগুলি অবস্থান করেছে এবং সেটি কোথায়, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যেটিতে 7টি পর্যায় আছে, 7টি পর্যায় আর 18টি শ্রেণী আছে। এখানে মৌলগুলি কোন জায়গায় অবস্থান করেছে, কারণ বর্তমান দিনে এখন তার ম্যান্ডেল-পে পর্যায় সারণী চলে না, এখন যেটা চলে সেটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলি কোথায় কোথায় অবস্থান করছে সেগুলি আমাদেরকে জেনে রাখতে হবে। জেনে রাখার পর এই মৌলগুলি একটু তোমরা দেখবে, দেখলেই তোমাদের হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমরা মৌলগুলিকে মনে রাখবে। বোঝা গেল। তাহলে এটা কিন্তু এইটা করার পরে আমাদের এই চ্যাপ্টারটি কিন্তু শেষ হয়ে গেল। এবার তোমাদের কাছে আমি একটা কথাই বলবো যে তোমরা
এই চ্যাপ্টার থেকে যা সমস্ত প্রশ্ন পাবে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমরা খাতায় করে নেবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে।